গুঞ্জন শোনা গেছে যে রজাত খলিল শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি বলে নির্ভরযোগ্য সূত্র বলছে। কিন্তু দুই দেশের কার্যক্রম আগামী কয়েক সপ্তাহে বলে দেবে দিল্লি রজাত খলিলকে আসলে কি বুঝিয়ে দিয়েছে। একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয়, এবং এটা বলে তিনি ক্ষান্ত হননি। এ বিষয়ে ইউনূসের সিদ্ধান্ত আগামী 7 দিনের মধ্যে জানাতে বলেছেন। যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু না, শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা তার একটা ফেরার পক্ষে একটা বড় যুক্তি হলো যে তিনি ভারতের আশ্রয়ে প্রশ্রয় আছেন, এবং ভারতের একটা প্রচন্ড চাপ আছে আমাদের সরকারের উপরে, এবং যে কোনো মুহূর্তে একটা আমি বলবো যে একটা রফা হয়ে যেতে পারে। ভারতের পক্ষ থেকে, অজিত দোভালের পক্ষ থেকে রীতিমতো ডকুমেন্টেশন, দলিলপত্র হাজির করা হয়, প্রমাণাদি হাজির করা হয় খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে। মানে প্রমাণ সাপেক্ষে অজিত দোভাল খলিলুর রহমানকে সব ডসিয়ার তুলে ধরে, মানে দলিলপত্র তুলে ধরে সরাসরি বলেছেন যে বাংলাদেশের সময় কমে আসছে, বাংলাদেশকে দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। দর্শক, ইতিমধ্যে যার বিশেষ অংশ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দর্শক, ইতিমধ্যে বিশেষ অংশ দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। দর্শক, চলে যাই ভিডিওর মূল অংশ। ভারত চায় আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয়, এবং এটা বলে তিনি ক্ষান্ত হননি। এ বিষয়ে ইউনূসের সিদ্ধান্ত আগামী 7 দিনের মধ্যে জানাতে বলেছেন, এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি তারা জানতে চান। এরপরে হয়তো তারা তাদের মতামত ব্যক্ত করবেন বা তারা তাদের পদক্ষেপ জানাবার হয়তো নেবেন। এই বৈঠক নিয়ে কূটনৈতিক এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে, চলারই কথা, কারণ এর সূচনা থেকেই নানান ধরনের রহস্য। এর বাইরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, যেটি 17 নভেম্বর ঘোষণা করা হয়েছে, এবং তার প্রত্যাবর্তন নিয়ে ঠিক কি ভাবছে ভারত, কারণ সরকার, বাংলাদেশ সরকার বেশ তোড়জোড় করছে, চিঠি লিখছে, আইসিজে যাবে, নানান ধরনের তৎপরতার মধ্যে তারা রয়েছে। এ কারণে এই মুহূর্তে এই বিষয়ে ভারত কি ভাবছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গুরুত্বপূর্ণ এই কারণেই ধারণা করা হচ্ছে যে যদি এটি আলোচনা হয়, নিশ্চয়ই অজিত দোভালের কাছ থেকে ভারত সরকারের মনের কথাটা জানা যাবে স্পষ্টভাবে, এবং এটি জানতে পারবেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। অন্য একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার রায়ের বিষয়ে অজিত দোভাল বলেছেন যে আদালতে বিচার হয়েছে সেই আদালতের বিচারিক প্রক্রিয়া এবং বিচারের মানদণ্ড গ্রহণযোগ্য নয়। ভারত এ বিষয়ে তাদের তীব্র আপত্তি জানিয়ে রাখছে বা রেখেছে। এটা যদি আমি বুঝে থাকি, এর অর্থ হলো এই বিচারের রায় ভারত মানে না। এছাড়া আলোচনা হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বিষয়ে, সামনে আমাদের নির্বাচন। অজিত দোভাল বলেছেন ভারত চায় আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয়, এবং এটা বলে তিনি ক্ষান্ত হননি। এ বিষয়ে ইউনূসের সিদ্ধান্ত আগামী 7 দিনের মধ্যে জানাতে বলেছেন, এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি তারা জানতে চান। এরপরে হয়তো তারা তাদের মতামত ব্যক্ত করবেন বা তারা তাদের পদক্ষেপ জানাবার হয়তো নেবেন। এটি আমি বুঝতে পারছি। ভারতের একটি পত্রিকা লিখেছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশে আইএসআই তৎপরতার বিষয়ে তথ্য দিয়েছেন অজিত দোভাল। পাকিস্তানি সহায়তায় ভারত ভূখণ্ডে অস্থিতিশীলতা তৈরিতে বাংলাদেশে কারা কারা জড়িত, কে কার সাথে বৈঠক করেছেন, কবে করেছেন, এবং কোন কোন জঙ্গি গোষ্ঠী বা সংগঠন ভারতকে নিয়ে ষড়যন্ত্র করছে, এদের সাথে বাংলাদেশ সরকারের কার কতটুকু যোগসূত্র আছে, এসব বিষয় নিয়ে কথা হয়েছে। এবং শুধু কথা নয়, এই সকল তথ্য সম্বলিত রিপোর্ট এবং এর সঙ্গে প্রয়োজনীয় ছবি, বিশেষ করে স্যাটেলাইট ইমেজ সব দিয়ে, এটা ডসিয়ারের মতো বলা হয়, দিয়ে ভারত বুঝাতে চেয়েছে বাংলাদেশ যদি চলে ডালে ডালে, ভারত চলে পাতায় পাতায়, অর্থাৎ তারা সবকিছু নিয়মিত পর্যবেক্ষণে রাখছে। দোভাল এটাও বলেছেন বাংলাদেশে কে আসবে কে যাবে এটি বাংলাদেশের ব্যাপার, কিন্তু ভারতীয় সীমান্তে এমন কোন লোকের আনাগোনা ভারত মেনে নেবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়। কারণ এই সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো ঘটেছে বলেই এমন কথা উঠছে বলে আমার মনে হয়। আলোচনায় কি আসছে আরো, শুধু দিল্লি ব্লাস্ট নয়, সম্প্রতি যেটা লালকেল্লায় হলো দাড়ি বোমা বিস্ফোরণ, বললো শুধু দিল্লি ব্লাস্ট নয়, কিছুদিন আগে মুর্শিদাবাদে স্থানীয়ভাবে যে দাঙ্গা হয়েছে সেখানেও আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন আলোচনা। এটি তো নিশ্চয় আমাদের খলিলুর রহমানের জন্য অত্যন্ত বিব্রত করছিল, আমি ধারণা করতে পারি। আলোচনায় আরো বলা হয়েছে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানিকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ সরকার, সে এখন ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে, এটি তাদের অভিযোগ। এছাড়া ভারতের কিছু অংশ বাংলাদেশের ম্যাপে জুড়ে কি বোঝাতে চাইছে বাংলাদেশ, হাসতে হাসতে খলিলের কাছে এ কথাও নাকি জানতে চেয়েছেন অজিত দোভাল। ভারতের সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকেলের এক রিপোর্টে দাবি করা হয়েছে লস্করি তৈয়বার কমান্ডার সাইফুল্লাহ সাইফ সম্প্রতি বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে ঢাকার বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে 7 জঙ্গি নেতার সাথে ভার্চুয়ালি যোগ দিয়েছিল এই পাক জঙ্গি নেতা সাইফ।
যেখানে ছিল নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠন হিজবুত তাহরীরের নেতা জুবাইর আহমেদ চৌধুরী এবং সাইফের ডানহাত মার্কাজি জামাতে আহলে হাদিসের সাধারণ সম্পাদক ইলাহি জলিল, ডিএনসিসির সিইও এবং হিজবুত তাহরীরের কোঅর্ডিনেটর এজাজ, আনসারুল্লাহ বাংলা টিমের হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজল, বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ এবং বাংলাদেশ সরকারের 2 আমলা। তাদের নাম এই পত্রিকাতে আমি পাইনি। ভারতের একটি গণমাধ্যমের অভিযোগ, রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং ডিটোনেটর প্রবেশ করেছিল চোরাপথে, যা দিল্লি বিস্ফোরণে ব্যবহার হয়েছে এবং এর কিছুটা ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে। খলিলের হাতে যে ডোসিয়ারের কথা বললাম, যে বিশেষ রিপোর্ট তুলে দিয়েছেন দোভাল, সেখানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে পাকিস্তানি মৌলবাদী নেতারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে ছাত্রদের জিহাদি পথে আসার আহ্বান জানাচ্ছে এবং তারা সীমান্ত এলাকায় বেশ তৎপর রয়েছে, এটি তিনি জানিয়েছেন। গাড়ি বোমা বিস্ফোরণে বাংলাদেশের 2 উপদেষ্টা সহ মোট 55 জনের সংশ্লিষ্টতার কথা জানানোর পাশাপাশি এর একটি তালিকাও নাকি তুলে দেওয়া হয়েছে খলিলুর রহমানের হাতে। এছাড়া গত 15 মাসে বাংলাদেশ কি কি উপায়ে কখন কখন কিভাবে ভারত বিরোধিতা করেছে সব নথি প্রমাণ সহ খলিলকে দিয়েছেন দোভাল। ফলে যেটি আগেও বললাম যে এই বৈঠকে খলিল যথেষ্ট চাপে ছিলেন, এটি বলা যায়। তবে খলিল কিন্তু আবার কিছু কথা বলেছেন। তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের নীতি 0 টলারেন্স। কিন্তু আমি প্রশ্ন করতে পারি যে এ বিষয়ে খলিল কি সত্যিই কোনো সিদ্ধান্ত দিতে পারেন? তার এখতিয়ারের পরিধি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই, এই জন্যই প্রশ্নটি করলাম। পক্ষান্তরে অজিত দোভাল হলেন ভারতের জেমস বন্ড, এই নামেই তাকে সবাই ডাকে। তার কূটনৈতিক চাল নিয়ে ইতিমধ্যেই অনেক মিথ তৈরি হয়েছে। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও একান্ত বৈঠক করেছেন। ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নিরাপত্তায় তার ক্ষমতা সম্পর্কে সবাই জানেন। কিন্তু আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ক্ষমতার পরিধি বিষয়ে আমরা খুব বেশি জানি বলে মনে হয় না, তবে না জানলেও আমরা ধারণা করতে পারি তার ক্ষমতাটুকু কতটা সীমিত। খলিল বলেছেন ভুল বুঝাবুঝি নিরসনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি, এটি একটি ইতিবাচক বার্তা। এছাড়া ইন্দো প্যাসিফিক নীতিতে সর্বাত্মক সমর্থন করে ঢাকা। তিনি বলেছেন ঢাকা ও দিল্লির একসাথে অনেক পথ হাঁটার সুযোগ আছে এবং এই সুযোগ হাতছাড়া করতে চায় না ঢাকা। এই কথাটি আমি বিভিন্ন সময় প্রসঙ্গ এলে বলেছি। ইউনূস সরকার এবং ইউনূস নিজের মুখে যত ভারত বিরোধিতা দেখান বা করেন, ভেতরে ভেতরে ভারতের সঙ্গে তাদের দহরম মহরম করবার, ঘনিষ্ঠতা বাড়ানোর ঐকান্তিক চেষ্টা, প্রাণান্ত প্রচেষ্টা বিদ্যমান। এটি আমি বারবার বলছি। এই অতি সম্প্রতি গত 43 দিনে কয়েক হাজার টন চাল এসেছে ভারত থেকে। মানে আমাদের অবস্থাটাই হচ্ছে এমন, আমরা আমাদের প্রধান উপদেষ্টা সমালোচনা করবেন, কি যুদ্ধ করবেন, কি ঘুরি মেরে দিচ্ছেন, যুদ্ধ করছেন, কিন্তু চাল লাগলে ভারত, ডিম লাগলে ভারত, সবজি লাগলে ভারত। মানে এই ডাবল স্ট্যান্ডার্ড একটা কূটনীতি তিনি কেন করছেন, এটি আমি বুঝি। যাই হোক, আর কথা না বাড়াই, এই যে দ্বিপাক্ষিক বৈঠকে এমনকি এই সম্মেলনে অনেক কথাই হয়েছে। বিশেষ করে যদি দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলি, সেখানে তো অনেক কথা হয়েছে এবং আপনারাও বুঝতে পারছেন মোহাম্মদ খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি খুব বেশি কিছু বলবার সুযোগ পেয়েছেন বলে মনে হয় না। এবং সূত্রও জানিয়েছে যে তিনি কেবল শুনেছেন, তিনি তেমন কিছু বলেননি, শুধু বলে এসেছেন ঢাকায় ফিরে যাই, ফেরার পরে আমি জানাবো। এবং তাকে তো 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই কারণেই বলছি যে এখন আসলে সবকিছু নির্ভর করছে ওই 7 দিনের আলটিমেটামের উপর, যেটা অজিত দোভাল আমাদের খলিলুর রহমান সাহেবকে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে আসল ঘটনাটা আমরা জানতে পারবো 7 দিন পর। আমরা বুঝতে পারবো, ইতিমধ্যেই কিছু আমরা বুঝতে পারছি। আদানির সঙ্গে আমরা লড়াইয়ে যাবো করেও কিন্তু আদানির পেমেন্ট করেছে সরকার। জাকির নায়েককে আনবে বলে বলার পরেও ভারতের কথা শুনে জাকির নায়েকের আশা ঠেকিয়েছে সরকার। মানে সরকারের তরফ থেকে কিছুটা নরম কূটনীতি ইতিমধ্যে গৃহীত হয়েছে বলে আমার মনে হয়, আমি যদি ভুল না বুঝে থাকি। এখন দেখার বিষয় এই 7 দিন পরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কূটনীতি, বাংলাদেশের আগামী দিনটা কেমন হবে তার চিত্র কিন্তু আমরা সকলে বুঝতে পারবো। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ ও আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা। প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর শেখ হাসিনা কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন? এই রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বকে ঠিক কতটা প্রভাবিত করবে? তারকুজ্জামান শিমুলের প্রতিবেদন। With only one sentence, that is sentence of death. মানবতাবিরোধী অপরাধে সম্প্রতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়ে রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা। রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। কিন্তু এই রায় নিয়ে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? তৃণমূলের 2 জন নেতা বিবিসির সঙ্গে কথা বলেছেন, যদিও তারা নিরাপত্তার স্বার্থে নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। যুদ্ধ অপরাধীদের যে যখন বিচার চলে, তখন তাদের যে যারা আসামি ছিলেন তাদের পক্ষের আইনজীবী এখন রাষ্ট্রপক্ষের, এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরকার তাদের আসামি পক্ষে একজন আইনজীবী, উনিও জামাত ইসলামের নেতা। তো সেইভাবে এটা মানুষের বুঝতে বাকি নাই যে এটা সম্পূর্ণ একটা ফরমাসি রায়। এই রায় নিয়ে আসলে আওয়ামী লীগের কোনো নেতা করেছিল। আমরা শুরু থেকেই জানি এমন কিছু একটা করবে,
কিন্তু এই রায় আসলে আমরা মানি না, জনগণ মানে না এই প্রহসনের রায়। এই রায়ের মধ্য দিয়ে আমাদের তৃণমূলের এবং এদেশের সাধারণ জনগণের মধ্যে কোনো রকম ইফেক্ট পড়বে বলে আমরা মনে করি না। কিন্তু রায় না মানলেও বাস্তবতা হচ্ছে তাদের দলের সভাপতির বিরুদ্ধে আদালত সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে। এই অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরতে পারবেন কিনা সেই প্রশ্নও এখন সামনে আসছে। শি ইজ ফিনিশ, তার কেস আর আমার মনে হয় না এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমার মনে করি না। যদিও অনেকেই বলবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে, নেতা যদি ব্লান্ডার করে, সেটার শেষ আছে। যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটি মনে করছেন না। তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেক্ষেত্রে উনি এই বিষয়টাকে নিশ্চিত করে পরবর্তীতে উনি আরও উদ্যম নিয়ে এগিয়ে যাবেন, আমরা এটা বিশ্বাস করি। উনি এখন পর্যন্ত আমাদেরকে নেতৃত্ব দিতে পারছেন এবং তার এই দৃঢ় মনোবল আমরা স্যালুট করি এবং সেই নেতৃত্বের মধ্য দিয়ে আবার তিনি স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। তার 5ই অগস্টের পর আওয়ামী লীগে যে ধরনের নেতৃত্বের শূন্যতা দেখা যাচ্ছিল, গত 1 বছরে সেটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা। ভারতে বসে শেখ হাসিনাকে দিক নির্দেশনাও দিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। যদিও আদালতে দণ্ডিত হওয়ায় এখন তাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, কিন্তু ভারত এই আহ্বানে সাড়া দেবে তেমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের নেতারা বলছেন, শীর্ষ নেতারা দেশে অবস্থান না করলেও দলীয় কার্যক্রম থেমে নেই। যে গ্যাপটা তৈরি হলো, আপনি ধরেন সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা 50-এ যারা, এরা তো কেউই স্বাভাবিক জীবনে ফিরে আসা 5-10 বছরের মধ্যে সম্ভব কিনা আই ডাউট, তাই না? সেটা সম্ভব হবে না। যদি না হয় তাহলে দল রিগ্রুপিং করা অনেক কঠিন কাজ হয়ে যাবে। একই সঙ্গে ভাবমূর্তির যে সংকটে আওয়ামী লীগ পড়েছে সেটি কাটিয়ে ওঠা সহজ হবে না বলেই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চাওয়ার পরিবর্তে দলটির নেতারা এখনও জুলাই গণঅভ্যুত্থানকে যেভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করছেন, সেটি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরাকে আরও কঠিন করে তুলছে বলেই মনে করা হচ্ছে। মহিউদ্দিন আহমদ, শুরুতে আপনার কাছে আসি। রায়ে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে এবং এরপর শেখ হাসিনা দ্রুতই দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবেন, এ ধরনের সম্ভাবনা নেই বললেই আসলে মনে করা হচ্ছে। তো এই অবস্থায় তার রাজনৈতিক ক্যারিয়ার এখানেই কি শেষ বলা যাবে? না, আমরা তো সবাই বলি, রাজনীতিবিদরা একটু বেশি বেশি বলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু না। 71 সালের পরে আমরা কি কল্পনা করেছিলাম যে জামায়াতে ইসলামী আবার আমাদের দেশের রাজনীতিতে ফিরে আসবে? কিংবা 75 সালের পরে আমরা কি ভেবেছিলাম আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে? কারণ এগুলো তো এক ব্যক্তি নির্ভর করা হবে শুরু থেকে। তো সুতরাং 75-এ যে শূন্যতা তৈরি হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের এক ধরনের যে অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে আত্মগোপনে গেছেন, অনেকে ভারত চলে, কিন্তু তারা মোটামুটি চুপচাপ ছিল। মানে এমন কোনো বক্তব্য দেন নেই যাদের তাদের বিরুদ্ধে এমনি মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা যাতে না। ফলে দেখা গেল যে ওই সময়ে যারা শাসক ছিলেন তাদের প্রশ্রয়ে, তাদের উদারতার ফলে আওয়ামী লীগ তার 76 সালে নিবন্ধন করে এবং দীর্ঘদিন দীর্ঘ অনেকগুলো বছর পার করে আওয়ামী লীগ সরকারও গঠন, তার আগে বিরোধী দলের নেতাও। কিন্তু এর মধ্যে যে কাজটি হয়ে গেছে যে তিনি পুরো দলটির উপরে তার একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। সেখানে কিন্তু দল বলতে আর কিছু নাই। আওয়ামী লীগ মানে হচ্ছে শেখ হাসিনা, এবং এই দলে যারা সমর্থক আছেন তারা শেখ হাসিনা ছাড়া আর আওয়ামী লীগ বোঝেন না। ফলে শেখ হাসিনা এখন একটু বিপদে আছেন। তিনি কিন্তু এক ধরনের, আমি বলবো যে অপরাধ বোধ থেকেই দেশ থেকে চলে গেছেন নয়াদিল্লিতে, কারণ পরিস্থিতি মোকাবেলা করার মতন সাহস তার ছিল। কারণ তার পেছনে আসলে আমরা যেটাকে দল বলি, দল ছিল না। এই যে অন্ধকারে দাঁড়িয়ে কয়েকজন কথাবার্তা বললেন, এতেই বোঝা যায় যে আসলে এই দলটার নাই। শেখ হাসিনা নির্ভর করতেন তার বোন, তার ছেলে, তার বোনের ছেলে, তার ফুফাতো ভাই, চাচাতো ভাই, এই কয়েকজন প্রতি কয়েকজন, এবং তারা সবাই বিদেশে নিরাপদে চলে গেছেন, তিনিও চলে গেছেন। তিনি ওই সময় পরিস্থিতি মোকাবেলা করলে কি হতো? একটা কথা আছে যে তাকে একটা মানুষ মেরে দেয়। সুতরাং আমরা বলতে পারি তিনি প্রাণের ভয়ে চলে গেছেন। আমি খালি একটা উদাহরণ দিই আপনাকে যে এই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের এই পৃথিবীতে আরো বহুবার আমরা দেখেছি। ফিলিপিনের মার্কো থেকে গেছে দেশ থেকে, সুহার্তো চলে গেছে, এই সেদিন আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি তিনিও দেশ ছেড়ে পালিয়েছিলেন। বিদেশে এরকম আছে, কাকের ইরানের রেজা শাহ পাহলভি। মানে বলছেন যে আসলে মানে একদম শেষ হয়ে যাচ্ছে বলা যাচ্ছে না এখানে। মানে এরা কেউ ফিরে আসতে পারেনি। শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা তার একটা ফেরার পক্ষে একটা বড় যুক্তি হলো যে তিনি ভারতের আশ্রয়ে প্রশ্রয় আছেন, এবং ভারতের একটা প্রচন্ড চাপ আছে আমাদের সরকারের উপর, এবং যে কোনো মুহূর্তে একটা, আমি বলবো যে একটা রফা হয়ে যেতে পারে। এখন সমস্যা হলো তারা এখন যে কাজগুলো করছে এগুলো হচ্ছে মানে আন্ডারগ্রাউন্ডে গেলে একটা পার্টি যেভাবে তার অস্তিত্ব বজায় রাখে সেই ধরনের,
আমি মনে করি যে এক ধরনের মানে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে একটি দল মানে ত্যায্য হতে পারে জনগণের কাছে, এটা ভোটের মাধ্যমে হতে পারে, কিন্তু যেভাবে হয়েছে এটা আসলে একটা সমস্যা। এবং আওয়ামী লীগকে যদি আবার ফিরে আসতে হয় করতে হয়, তার পক্ষে এক ধরনের ন্যায্যতা তৈরি হবে হওয়ার সম্ভাবনা আমি দেখছি, যেহেতু দাবিটা আছে একটা ইনক্লুসিভ নির্বাচন, এবং এত বড় একটা দলকে বাইরে রেখে ইনক্লুসিভ নির্বাচন কিভাবে হয় আমি বুঝি, যে কারণে শেখ হাসিনার আমলের একটি নির্বাচন তামাশা নির্বাচন। শক্তিশালী সামরিক বন্ধন গড়ে ওঠাটা মার্কিন যুক্তরাষ্ট্র একদম ভালো চোখে দেখছে না। ওদিকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মাখামাখিটা এখন আবার এত বেড়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ক ভালো করতে এখন এত উদ্গ্রীব হয়েছেন যে তিনি আগেও বলেছি আপনাদেরকে যে ভারতের ওই বাড়তি ট্যারিফ 50% থেকে 15% শুধু নামিয়ে আনছেন তাই নয়, এমনকি আগের ট্যারিফও কমিয়ে ভারতকে মোস্ট ফেভার্ড নেশন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রিয় বন্ধুদের তালিকায় নিয়ে আসার কাজটাও পাকাপাকি করেছেন। কাজেই এই সার্জিও বোর, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প শুধু ভারতের দায়িত্ব নয় বিশেষ দূত করে পাঠিয়েছেন দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার, তিনি আসবার পর এই যে অজিত দোভাল যখন তাকে ডেকে আনলেন খলিলুর রহমানকে, সেই বৈঠকে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি, সামরিক প্রতিনিধিদের উপস্থিতি, মানে এটা চমকে দেওয়ার মতো তথ্য হলেও একের সঙ্গে আরেকটা মালা গাঁথলে এটাকে একটা খুবই কৌশলগত পদক্ষেপ হিসেবে গ্রহণ করতেই হয়। এবং ভারত এই বৈঠকে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে যে শুধু পাকিস্তান সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মানে আসিম মুনিরের দ্বিতীয় যে কর্মকর্তা তিনিও তো এসে ঘুরে গেছেন, নৌবাহিনী প্রধানও এসে ঘুরে গেছেন, শুধু তারা এসেছেন তাই নয়, তারা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন যে এমনকি খলিলুর রহমান যখন ভারতে তখনও 14 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত আইএসআই এর পাকিস্তান গোয়েন্দা সংস্থার একটা দল ভাড়া করা হেলিকপ্টার নিয়ে সীমান্তবর্তী জেলাগুলোতে বিভিন্ন জায়গা সফর করে বেড়াচ্ছে, টহল দিয়ে বেড়াচ্ছে। তো ভারতের পক্ষ থেকে, অজিত দোভালের পক্ষ থেকে রীতিমতো ডকুমেন্টেশন, দলিলপত্র হাজির করা হয়, প্রমাণাদি হাজির করা হয় খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে, যেখানে তারা ভারত বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিভিন্ন জঙ্গি ঘাঁটির স্যাটেলাইট ছবি খলিলুর রহমানকে তুলে দিয়েছেন এবং পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর বা বিভিন্ন ব্যক্তিবর্গের যোগাযোগের প্রমাণ হাজির করেছেন এবং সেখানে ভারতে ধরা পড়া জঙ্গিদের সঙ্গে বাংলাদেশ কানেকশনের যেসব জবানবন্দি আছে সেগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। মানে প্রমাণ সাপেক্ষে অজিত দোভাল খলিলুর রহমানকে সব ডসিয়ার তুলে ধরে, মানে দলিলপত্র তুলে ধরে সরাসরি বলেছেন যে বাংলাদেশের সময় কমে আসছে, বাংলাদেশকে দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এবং অজিত দোভাল মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্মা বা ক্ষোভে আরো তথ্য যোগ করতে সে সময় এটা বলেও খলিলুর রহমানের কাছে উষ্মা প্রকাশ করেন যে শুধু তো এখানেই শেষ হচ্ছে না, আইএসআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শাকিরুল্লাহ খাত্তাব, যিনি পাকিস্তানের আইএসআই এর সাবেক মহাপরিচালক ছিলেন এবং এখন পাকিস্তানের ভারী শিল্পের চেয়ারম্যান হিসেবে কাজ করেন, তিনি পাকিস্তানের ডিফেন্স ইন্ডাস্ট্রি টিম মানে সামরিক অস্ত্রশস্ত্র বেচার একটা টিম নিয়ে খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো পছন্দ করছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই শর্তেই বাংলাদেশের ট্যারিফ আবার কমিয়েছিল যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্রশস্ত্র কেনা বাড়াবে। আর যিনি রাষ্ট্রদূত হয়ে আসছেন তিনি তো সেনেটের সামনে সাক্ষাতে বলেছেন যে চীনের কাছ থেকে অস্ত্র কেনা বা চীনের কাছ থেকে কেনাকাটা করা যে ঝুঁকিপূর্ণ সেটা তিনি ইউনূস সরকারকে বুঝিয়ে ছাড়বেন। এই অবস্থায় খলিলুর রহমান শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যে স্পর্শকাতর বাংলাদেশের জন্য এবং সেটা না করলে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক হতে পারবে না, এই প্রসঙ্গটি যখন তুলেছেন তখনও অজিত দোভাল বলেছেন যে ভারত একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে বা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হতে পারে বলে মনে করে না। খলিলুর রহমান যুক্তি দিয়েছিলেন যে শেখ হাসিনার বিচার করা ছাড়া বা একটা বিচার তাদের অন্তর্বর্তী সরকারের জন্য এত বড় ম্যান্ডেট ছিল যে এই বিচার না করার কোনো উপায় ছিল না, আর বিচার হয়ে যাওয়ার পর এখন আর বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো রাজনৈতিক বাস্তবতা নাই। অজিত দোভাল এই বিষয়টি নিয়ে কথা আর না বাড়িয়ে স্পষ্টত খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে তারা মনে করেন, ভারত মনে করেন বরং আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রাখতে, রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করে দিতে এবং বাংলাদেশের সমাজে বিভেদ বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তাকে একটা ঝুঁকির মুখে ফেলতেই ইউনূস সরকার এরকম তাড়াহুড়া করে শেখ হাসিনার বিচারটা শেষ করেছে, যেটা স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটলে ভারত মনে করে নির্বাচিত সরকারের আমলে গিয়ে শেষ হতো। কাজেই ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম যে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হলো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এপ্রিলে ইউনূস মোদির বৈঠকের পর, সেই বৈঠকটি
খুব ভালোভাবে প্রীতিময় পরিবেশে শেষ হয়েছে সেটা কোনো সূত্র বলছে না। তবে খলিলুর রহমান যে কড়া বার্তা পেয়েছেন তার প্রমাণ হিসেবে তারা কলম্বো সিকিউরিটি কনক্লেভে খলিলুর রহমানের সন্ত্রাসবাদের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় জিরো টলারেন্সের প্রতিশ্রুতিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং তারা মনে করছেন ভারতের দিক থেকেও বিষয়টি ভালো হয়েছে, কারণ ভারত বাংলাদেশ আলোচনার দুয়ার বন্ধ থাকা ভারতের নিরাপত্তার জন্যও মঙ্গল। ভিডিওটি দেখছেন এবং বুঝতে পেরেছেন আমি কি হতে চলেছে। দর্শক আপনাদের ব্যক্তিগত মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং একটু শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।